নিউজ 18 বাংলা আপনার সঙ্গে আমি প্রীতিশঙ্কর। গরু পাচারের সর্বশক্তিমান সহায়তাকারী অনুব্রত মণ্ডল দাবি করছে সিবিআই, কিন্তু কিসের ভিত্তিতে? আদালতে সিবিআই যা যা বলেছে তাতে স্পষ্ট অনুব্রতর বিরুদ্ধে পারিপার্শ্বিক তথ্য প্রমাণই এখনো পর্যন্ত তাদের হাতিয়ার। অনুব্রতর বিরুদ্ধে সরাসরি কোনো তথ্য প্রমাণ এখনো জোগাড় করতে পারেননি কেন্দ্রীয় গোয়েন্দারা। গরু পাচারের সর্বশক্তিমান সহায়তাকারী অনুব্রত পাচারকারীদের সব রকম সুবিধা পাইয়ে দিতেন। সর্বশক্তিমান সহায়তাকারী হিসেবে প্রত্যক্ষভাবে জড়িত। সূত্রের খবর, গরু পাচার তদন্তের কেস ডায়েরিতে এমনই উল্লেখ করেছে সিবিআই। কিন্তু গরু পাচারে কি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সরাসরি কোনো তথ্য প্রমাণ তারা পেয়েছে? এই প্রশ্নটা জোরালোভাবে উঠছে, কারণ সিবিআইয়ের আইনজীবী অনুব্রত জামিনের বিরোধিতা করতে গিয়ে আদালতে বলেছেন, গরু পাচার তদন্তে অনুব্রতর বিরুদ্ধে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ মিলেছে। অনেকের মতে এর থেকে স্পষ্ট, অনুব্রতর বিরুদ্ধে এখনো সরাসরি কোনো তথ্য প্রমাণ খুঁজে পায়নি সিবিআই। তাই শিকড়ে পৌঁছতে এবার অনুব্রতর ঘনিষ্ঠদের উপর নজর সিবিআই এর। রবিবার অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত বিদ্যুৎ গায়েনের বাড়িতে যায় সিবিআই। বোলপুরে বিদ্যুৎ গায়েনের বাড়ি। রবিবার এই বাড়িতেই যান সিবিআই অফিসাররা। বিদ্যুৎ গায়েন বোলপুর পুরসভার কর্মী। সিবিআই সূত্রে দাবি, অনুব্রতর মেয়ের দুটি সংস্থার বিশেষ পদে রয়েছেন বিদ্যুৎ গায়েন। কয়েক বছর আগে লিভার প্রতিস্থাপনে 50 লক্ষেরও বেশি টাকা খরচ করেন তিনি। স্থানীয় সূত্রে খবর, কালিকাপুর এলাকাতেই বিদ্যুৎ গায়েনের 3টি বাড়ি। সেখানেই আরও একটি জমি রয়েছে বিদ্যুৎ গায়েনের। এলাকাবাসীর দাবি, বোলপুরের মধ্যেই আরও সম্পত্তি রয়েছে অনুব্রত ঘনিষ্ঠর। এইটা আর ওদিকে একটা আছে, ওটা আদি বাড়ি, একটা নতুন কিনেছে, পাশে তো একটা জমি আছে, পাশে ওটাও। সিবিআই এর দাবি, অনুব্রত এবং তার ঘনিষ্ঠদের অনেক সম্পত্তির হদিশ তারা পেয়েছে। এবার তাদের নজর অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত বিদ্যুৎ গায়েনের সম্পত্তির দিকে। সিবিআই খতিয়ে দেখতে চায়, অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎ গায়েনের এত সম্পত্তি হলো কিভাবে? তার আয়ের উৎস কি? অনুব্রতর মেয়ের সংস্থার সঙ্গে তার কিভাবে যোগ? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে রবিবার বিদ্যুৎ গায়েনের বাড়িতে সিবিআই হানা। বিদ্যুৎ বাড়িতে না থাকায় তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই বিদ্যুৎ গায়েনের কিভাবে এত প্রতিপত্তি এবং তার সম্পত্তি হলো, সেই বিষয়ে আয়ের উৎস সম্পর্কে জানতে সিবিআই আধিকারিকরা বোলপুরে বিদ্যুৎ গায়েনের বাড়িতে আসে এবং প্রায় 8 থেকে 1 ঘন্টা থাকার পর তারা বেরিয়ে গেলেন। বাড়িতে ছিলেন? কেন্দ্রীয় গোয়েন্দারা মনে করেন, গরু পাচারের এই বিশাল কারবারে পুলিশের একাংশ জড়িত থাকতে পারেন। সিবিআই সূত্রে দাবি, বীরভূম থেকে মুর্শিদাবাদের একাধিক রুট ধরে বাংলাদেশে পাচার হয়েছে গরু। বীরভূম থেকে মুর্শিদাবাদের মোড়গ্রাম, সেখান থেকে একটা অংশ সাগরদিঘি হয়ে লালগোলা দিয়ে বাংলাদেশ। বীরভূমের মুরারো হয়ে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, তারপর জঙ্গিপুর হয়ে ফিরোজপুর ঘাট হয়ে পাচার। বীরভূমের রাজগ্রাম হয়ে মুর্শিদাবাদের সুতি, সেখান থেকে বাংলাদেশে পাচার। আর এই পাচারে পুলিশের একাংশের মদত রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। তাই এবার সিবিআইয়ের নজরে মুর্শিদাবাদের পুলিশের একাংশ। নিউজ 18 বাংলা। গরু পাচার মামলায় আজও বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি সিবিআইয়ের। তল্লাশি চালানোর কথা সিবিআই আধিকারিকদের। এই বিষয়ে আমি জানবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পিতা হাজরা। অর্পিতা থেকে জানবো, অর্পিতা, গতকাল আমরা দেখেছি যে বিদ্যুৎ বরণ গায়েন তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। অনুব্রতর অন্যতম ঘনিষ্ঠ এবং অনুব্রতর মেয়ে, তিনি যে কোম্পানির ডিরেক্টর, সেই কোম্পানির সঙ্গেও সরাসরি শেয়ার রয়েছে বিদ্যুৎ বরণ গায়েনের। আজ কোথায় কোথায় তল্লাশি চালাতে পারেন সিবিআই আধিকারিকরা? দেখো, সিবিআই সূত্র থেকে খবর যে গরু পাচার মামলায় আজকে 2 থেকে 3 জায়গায় যেতে পারে সিবিআইয়ের আধিকারিকরা এবং তারা একাধিক জায়গায় বীরভূমে আজই তারা তল্লাশি চালাবেন। কারণ তুমি জানো যে অনুব্রত মণ্ডলের 4 দিনের যে সিবিআই হেফাজত হয়েছে, সেই 4 দিনের মধ্যেই সিবিআই আধিকারিকরা তাকে জেরা করে একাধিক তথ্য তারা পাওয়ার চেষ্টা করছে। যদিও অনুব্রত মণ্ডল অসহযোগিতা করছেন, কিন্তু এখনো পর্যন্ত পারিপার্শ্বিক যে সমস্ত তথ্য প্রমাণ মিলেছে বা যে সমস্ত ব্যাংকিং ডিটেলস মিলেছে, সেই সূত্র ধরেই সিবিআই আধিকারিকরা অনুব্রত মণ্ডল এবং অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদের সেই সব জায়গায়, অর্থাৎ তাদের বাড়ি, অফিস, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ গতকাল আমরা দেখলাম অর্পিতা যে বিদ্যুৎ বরণ গায়েন তার
বাড়িতে পৌঁছে গিয়েছিল, তিনি বাড়িতে ছিলেন না, তার স্ত্রীকে, তার পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। অনুব্রত কোন কোন ঘনিষ্ঠের ওপর নজর থাকছে, যেমন বিভিন্ন কর্মচারী বা তার কোম্পানির আধিকারিক, কোন কোন ঘনিষ্ঠদের ওপর বেশি করে নজর রাখছেন সিবিআই আধিকারিকরা? দেখো, অনুব্রত মণ্ডলের বেনামি প্রচুর সম্পত্তি রয়েছে, তেমনটাই সিবিআই এর দাবি। আর সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কর্মচারী, স্টাফ, তার যে মেয়ের দুটি কোম্পানি রয়েছে সেখানকার যারা পদাধিকারী, যারা ডিরেক্টর এবং একাধিক তার যে কর্মচারী এবং যারা পরিচারক এই রকম, এবং তার সঙ্গে তাদের যে আত্মীয়, তাদের উপরে এবার সিবিআই আধিকারিকরা নজর রাখছেন। কারণ অনুব্রত মণ্ডল নিজের থেকেও বেশি অন্যদের নামে সম্পত্তি রাখা এবং বেনামে যে সমস্ত সম্পত্তি বা জমি জায়গা এবং পেট্রোল পাম্প এবং রাইস মিল, এই সমস্ত কিছু সেগুলোই কিন্তু রাখতেন। ফলে সেই জায়গা থেকে সিবিআই আধিকারিকরা তারা চেষ্টা করছেন যে অনুব্রত মণ্ডল যেহেতু তিনি অসহযোগিতা করছেন, এখনো পর্যন্ত তিনি মুখ খুলছেন না, সেই কারণে অনুব্রত মণ্ডলের যারা ঘনিষ্ঠ সেই সমস্ত ব্যক্তিদের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালানো এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আয়ের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য, অর্থাৎ এই বেনামি যে সম্পত্তি প্রচুর পরিমাণে উদ্ধার হচ্ছে এবং তার লিস্ট রয়েছে সিবিআই আধিকারিকদের কাছে, সেই বেনামি সম্পত্তির আয়ের উৎস কি তার উৎস জানতে চেয়ে সিবিআই আধিকারিকরা এই অনুব্রত মণ্ডলের যারা ঘনিষ্ঠ তাদের বাড়ি, অফিস এবং বিভিন্ন জায়গায় তারা তল্লাশি অভিযান তারা চালাবেন এবং অনুব্রত মণ্ডলের যারা কিনা একেবারে ঘনিষ্ঠ কর্মচারী তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি আরো একটি বিষয় অর্পিতা, যেটা জানার চেষ্টা করবো তোমার থেকে, আন্তর্জাতিক গরু পাচারের কমিশন যেটা অনুব্রত মণ্ডলের কাছে, এমনটাই সিবিআই এর দাবি। সিবিআই কিসের ভিত্তিতে এমনটা দাবি করছেন এবং কোনো তথ্য কি তারা পাচ্ছেন? দেখো, পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ মিলেছে তাতে সিবিআই যে আদালতের কাছে তারা কিন্তু আবেদন করে তারা জানান যে এই আন্তর্জাতিক বর্ডারের মাধ্যমে যে এই রাজ্য থেকে যে সমস্ত গরু পাচার হতো সেই গরু পাচারকারীদের একেবারে সর্বশক্তিমান সহায়তাকারী হিসাবে অনুব্রত মণ্ডল প্রত্যক্ষভাবে যুক্ত, যা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর সেই সূত্র ধরেই সিবিআই তদন্ত করতে নেমে সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন, সিবিআই সূত্র থেকে খবর, যে বীরভূমের উপর দিয়ে যে সমস্ত গরু পাচার হতো বা গরু পাচার করা হতো সেই সমস্ত গরুপতি যে কমিশন সেগুলো হাত ঘুরে অনুব্রত মণ্ডলের কাছে আসতো বলেই সিবিআই এর দাবি। অর্থাৎ তিনি প্রত্যক্ষভাবে না নিলেও অপ্রত্যক্ষভাবে বিভিন্ন হাত ঘুরে এই কমিশন তিনি নিতেন, এমনটাই সিবিআই দাবি করছে। তার কারণ যে বীরভূম এলাকার উপরে যত গরু পাচার হতো বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বা বীরভূম থেকে অন্যান্য এলাকায় আন্তর্জাতিক যে বর্ডার রয়েছে বাংলাদেশ, সেই সমস্ত জায়গায় যখন পাস হতো তখন বীরভূমের উপর দিয়ে যে সমস্ত গরু পাচারের জন্য যে সমস্ত গাড়ি যেত সেই গরু প্রতি কিন্তু কমিশন আসতো বলেই, হাত ঘুরে আসতো বলেই সিবিআই এর দাবি। আর সে কারণেই সিবিআই দাবি করছেন যে এই যে সর্বশক্তিমান সহায়তাকারী হিসাবে অনুব্রত মণ্ডলের আন্তর্জাতিক গরু পাচারের প্রত্যক্ষ যোগাযোগ, এখান থেকেই তারা দাবি করছেন যে যারা কিনা গরু পাচার করতো বা গরু পাচার চক্রে যারা জড়িত তাদেরকে সর্বতোভাবে সুবিধা প্রদান করতো, অর্থাৎ সর্বোচ্চ মানের সুবিধা প্রদান করতেন যাতে সেই গরু যাতে পাচার হয়ে যায়। আর বীরভূমের উপর দিয়ে গেলেই সেক্ষেত্রে কিন্তু কমিশন আসতো বলেই সিবিআই সূত্র থেকে খবর। সে কারণেই অনুব্রত মণ্ডল এই গরু পাচার চক্র যারা চালাতো, অর্থাৎ যারা কিনা আন্তর্জাতিক বর্ডারের মাধ্যমে গরু পাচার করতো এই বিভিন্ন রাজ্যের মাধ্যমে, তাতে বীরভূমের উপর দিয়ে যে সমস্ত গাড়ি যেত তার থেকে কিন্তু কমিশন আসতো, মোটা অঙ্কের টাকা আসতো বলে সিবিআই সূত্র থেকে খবর। যদিও তার কোনো প্রত্যক্ষ কোনো যোগাযোগ নেই, কিন্তু অপ্রত্যক্ষভাবে হাত ঘুরে আসতো বলেই সিবিআই তদন্তকারী আধিকারিকরা দাবি করছেন। ধন্যবাদ অর্পিতা। দিলীপের নিশানায় সিবিআই, দিলীপের মুখে ইডির প্রশংসা। এ রাজ্যে সিবিআই এর সেটিং চলছিল, সর্ষের মধ্যেই ভূত, মন্তব্য দিলীপের। গত কয়েক মাস ধরে এখানে সিবিআই ইনকোয়ারি চলছিল, কিন্তু কোনো ইফেক্ট হচ্ছিল না, কোনো ডকুমেন্ট আসছিল না, ধরা পড়ছিল না। কারণ কি, তার মধ্যে সর্ষের মধ্যে ভূত ছিল। আমিও শুনেছি, খবর আছে, কিছু জানার পরে কিছু অফিসারকে পরিবর্তনও করা হয়েছে। সবার একটা পেট আছে, সবাই বিক্রি হয়, তার দাম থাকে, কেউ লক্ষে থেকে কোটিতে, কেউ 100 কোটিতে, সেভাবে বিক্রি হচ্ছিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিশেষ প্রয়াসে ইডি এসেছে, তারপরে কাজ শুরু হয়েছে। এবং যারা সেটিং করছিলেন তাদের মধ্যে কেউ কেউ এখানে মন্তব্য করেছেন যে এতদিন তো কোর্টের আদেশে সিবিআই তদন্ত করছিল, ইডি থেকে চলে এলো। এবং ইডিকে সরাবার জন্য কোর্টেও গেছে। ওই কুকুরটাকে পোষ মানানো যাচ্ছে না। আছে হয়তো কোনো কুকুর আছে কামড়ে দেবে, ওষুধের পরিমাণটা কম হয়ে যাচ্ছে অসুখ অনুযায়ী, আমাদের ডোজ বাড়াতে হবে। সেটিং বলেই শুভেন্দুকে ধরছে না সিবিআই, মন্তব্য তৃণমূল সাংসদ শান্তনু সেনের। দিলীপ বাবুর এই কথায় প্রথমত
আমাদের যে দাবি যে ইডি এবং সিবিআই তদন্ত শুরু করে শেষ করে না, সেই দাবি মান্যতা পেল। এর আগে বাংলার পুলিশকে তিনি চাকর বাকরের সাথে তুলনা করেছিলেন, আজকে তিনি তার রাজ্যে তারই কেন্দ্রীয় সরকার পরিচালিত সংস্থাকে, ইনভেস্টিগেটিং এজেন্সিকে রাস্তা কুকুরের সাথে তুলনা করলেন। সেটিং এর কথা যদি বলেন তাহলে কি এটাই আমরা মেনে নেব? সেটি হয়েছে বলেই বেছে বেছে শুধুমাত্র তৃণমূলের নেতাদের বিরুদ্ধে সিবিআই তৎপরতা আর এফআইআর এ নাম থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার কেশাগ্র স্পর্শ করছে না সিবিআই। আর আজ এই বিষয়ে শান্তনু সেনকে পাল্টা আক্রমণ করলেন দিলীপ ঘোষ। সরাসরি নাম না নিয়ে তিনি বলেন, ডাক্তারবাবু ভয় পাচ্ছেন যদি তার বাড়িতেও ইডি পৌঁছে যায়। কেন কুকুর বলেছি? কুকুর হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত। আমার ডাক্তারবাবু ভয় পেয়েছেন, সেই কুকুর যে তার বাড়িতে কখন পৌঁছে যায় সেই ভয়েতে উনি কুকুর কেন বলছি। এটা এজেন্সি এবং সবচেয়ে বিশ্বস্ত এজেন্সি হচ্ছে ইডি, সেটা প্রমাণ করেছে। তার উপরে ভরসা আছে আমাদের, সেটাকে ওরা ভয় পাচ্ছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনুবাবু, আপনি শুনলেন, নাম না নিয়ে একেবারে বলছেন ডাক্তারবাবু ভয় পাচ্ছেন যদি তার বাড়িতেও ইডি পৌঁছে যায়, অর্থাৎ আপনার বাড়িতেও যদি ইডি পৌঁছে যায়, আপনার প্রতিক্রিয়া নেব। প্রথম কথা আমি বলি, দিলীপ বাবু যে কথাগুলো বলেছেন, তিনি সিবিআই নিরপেক্ষতা নিয়ে আমরা যে প্রশ্ন তুলি, সিবিআই এর ব্যর্থতা এবং তাদের কনভিকশন রেট অত্যন্ত পুয়ার, সেটা নিয়ে আমরা যে প্রশ্ন তুলি, সেই প্রশ্নকেই তিনি মান্যতা দিয়েছেন। দ্বিতীয় কথা, তিনি যেভাবে রাজ্য পুলিশকে অতীতে চাকর বাকরের সাথে তুলনা করেছেন, তিনি দেখলাম তারই সরকারের সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে তিনি রাস্তার কুকুরের সাথে তুলনা করেছেন এবং ইডির ইনভেস্টিগেশন প্রসেসকে তিনি কুকুরের কামড়ের সাথে তুলনা করেছেন। আর আমি আপনাকে জানিয়ে দিই, আমি একজন প্র্যাকটিসিং ডাক্তার, আমার ওয়াইফ একজন ডাক্তার, বুক ফুলিয়ে প্র্যাকটিস করি, আবেগে রাজনীতি করি। ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেস করি, ভয় পাওয়ার কোনো প্রশ্নই নেই। বুক ফুলিয়ে কথা বলি, প্রতিবাদে মুখর হই। সেই জন্যই আমার প্রতিবাদের ভাষাকে ভয় পেয়েই হয়তো আমাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ শান্তনুবাবু। এদিকে দিলীপ ঘোষের সেটিং বক্তব্য থেকে দূরত্ব বজায় রাখছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলছেন, উনি কোথা থেকে বলছেন জানা নেই। কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাবো। দিলীপ দা কোথা থেকে বললেন আমাদের জানা নেই। কেন্দ্রীয় এজেন্সি কিভাবে কাজ করে এটা কোনো রাজনৈতিক নেতার পক্ষে জানা সম্ভব না। যদি কেউ মন্ত্রী হন তবেই তার পক্ষে জানা সম্ভব। আমাদের এই বিষয়ে কোনো ইনফরমেশন নেই। অর্থাৎ তিনি এ বিষয়ে কিছু জানেন না। সুকান্ত মজুমদারের মন্তব্য নিয়ে আজ যখন দিলীপ ঘোষে প্রশ্ন করা হয়, তিনি বলেন ভোট পরবর্তী হিংসায় বিজেপির কয়েকজন কর্মীর মৃত্যু হয়েছে, আদালত সিবিআইকে দায়িত্ব দিয়েছিল কিন্তু সেভাবে এফআইআরই হয়নি। রাজ্য সভাপতি থাকার সময় সিবিআই অফিসও ঘেরাও করেছিলেন। ঠিক কি বলছেন আজ দিলীপ ঘোষ? সুকান্ত মজুমদারের বক্তব্যের প্রেক্ষিতে যখন প্রশ্ন করা হয় কি বলেছেন, শোনাবো। আমি বললাম যে আমি শুনেছি, আমার দুঃখ এই জন্য আমি বলেছি আমার 60 জন কর্মীকে হত্যা করা হয়েছে ইলেকশনের পরে। সিবিআইকে আদেশ দিয়েছিলেন কোর্ট, কজনকে সাজা দিয়েছে। দেশের একটা সংস্থা সবচেয়ে বিশ্বস্ত মনে করা হয়, আমরাও বিশ্বাস করেছিলাম, আমরাও ন্যায় পাইনি। তাই আমি যখন প্রেসিডেন্ট ছিলাম সিবিআই অফিস ঘেরাও করেছিলাম আমরা মিছিল করে। আমি দেখলাম অনেক নেতাদের কষ্ট হয়েছে। দিলীপ ঘোষের বক্তব্য স্পষ্ট। তিনি বলছেন যে ভোট পরবর্তী হিংসায় যেমন বিজেপির বেশ কয়েকজন কর্মীর মৃত্যু হয়েছে, সিবিআইকে দায়িত্ব দিয়েছিল কিন্তু সেভাবে এফআইআর হয়নি এবং রাজ্যসভায় থাকার সময় সিবিআই অফিসও ঘেরাও করেছিলেন। অর্থাৎ একেবারে গতকাল তিনি সিবিআইকে কাঠগড়ায় তুলেছিলেন, ইডির প্রশংসা করেছিলেন, সিবিআইকে কাঠগড়ায় তুলেছিলেন। আজ যখন সুকান্ত মজুমদারের বক্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষকে এই প্রশ্ন করা হয়, তিনি বলেন যে ভোট পরবর্তী হিংসায় বিজেপির কয়েকজন কর্মীর মৃত্যু হয়েছে, আদালত সিবিআইকে দায়িত্ব দিয়েছিল কিন্তু সেভাবে এফআইআর হয়নি। সে কারণেই তিনি এই বক্তব্য রেখেছেন। তিনি শুনেছেন, কোট আনকোট শুনেছেন কথাটাও উল্লেখ করলেন দিলীপ ঘোষ। আরো একবার শোনাবো দিলীপ ঘোষ ঠিক কি বললেন। আমি বললাম যে আমি শুনেছি, আমার দুঃখ এই জন্য আমি বলেছি আমার 60 জন কর্মীকে হত্যা করা হয়েছে ইলেকশনের পরে। সিবিআইকে আদেশ দিয়েছিলেন কোর্ট, কজনকে সাজা দিয়েছে। দেশের একটা সংস্থা সবচেয়ে বিশ্বস্ত মনে করা হয়, আমরাও বিশ্বাস করেছিলাম, আমরাও ন্যায় পাইনি। তাই আমি যখন প্রেসিডেন্ট ছিলাম সিবিআই অফিস ঘেরাও করেছিলাম আমরা মিছিল করে। আমি দেখলাম অনেক নেতাদের কষ্ট হয়েছে। রাজ্য সভাপতি থাকার সময় সিবিআই অফিস ঘেরাও করেছিলেন, আদালত সিবিআইকে দায়িত্ব দিয়েছিল কিন্তু সেভাবে এফআইআর হয়নি। সে কারণেই তিনি এই মন্তব্য করছেন। তার যুক্তি, দিলীপ ঘোষ তিনি তার বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়েছেন।
এবং রাজ্য সভাপতি থাকাকালীন সিবিআই অফিস ঘেরাও করেছিলেন, এই মন্তব্য যোগ করেছেন আজ দিলীপ ঘোষ। ভোট পরবর্তী হিংসায় বিজেপির বেশ কয়েকজন কর্মীর মৃত্যু হয়েছে, আদালত সিবিআইকে দায়িত্ব দিয়েছিল কিন্তু সেভাবে এফআইআর হয়নি। রাজ্যসভায় থাকার সময় সিবিআই অফিস ঘেরাও করেছিলেন। সুকান্ত মজুমদারের মন্তব্যের জবাব দিলীপের। ভোট পরবর্তী হিংসায় বিজেপির বেশ কয়েকজন কর্মী মৃত্যু হয়েছে, আদালত সিবিআইকে দায়িত্ব দিয়েছিল কিন্তু সেভাবে এফআইআর হয়নি। অর্থাৎ তিনি বলছেন তিনি রাজ্যসভায় থাকার সময় সিবিআই অফিস পর্যন্ত ঘেরাও করেছিলেন। এখন কি হচ্ছে এই প্রশ্ন তিনি সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছেন। শরীর সুস্থ রাখতে যোগা আর মন ভালো রাখতে কীর্তন, সূত্রের খবর এভাবেই নাকি প্রেসিডেন্সি জেলে দিন কাটছে পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেপ্তার করে পার্থ চট্টোপাধ্যায়কে। 31শে অগাস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, প্রথম দিকে মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়লেও এখন খানিকটা সামলে নিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। মন ভালো রাখতে মন দিয়েছেন শরীর চর্চায়, সময় পেলেই হালকা যোগাসন করে নিচ্ছেন। মন ভালো রাখতে নাকি গানও গাইছেন। কীর্তনের দিকেই নাকি ঝোঁক বেশি প্রাক্তন মন্ত্রীর। কখনো আবার নাকি খাতা পেন নিয়েও বসে থাকতে দেখা যাচ্ছে এই হেভিওয়েট নেতাকে। সূত্রের খবর, দিন কয়েক আগেই জেল কর্তৃপক্ষের কাছে খাতা ও পেন চান পার্থ চট্টোপাধ্যায়, চান বইও। সেই মতো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং মহেশ্বেতা দেবীর লেখা বই দেয়া হয় জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এবার পার্থর জেল যাপনে নতুন সংযোজন, যোগা আর কীর্তন। নিউজ 18 বাংলা। আজকে কোথাও পুকুরের আকার নিয়েছে জল জমে, তার জন্য আজকে খোয়ারের যে জোড়াপোল থেকে আদিবাসী পাড়া যাওয়ার বেহাল রাস্তা, সেই রাস্তায় অবরোধ করে তারা রাস্তার উপরে ধানের বীজতলা লাগিয়ে এবং মাঠ ছেড়ে তারা প্রতীকী অবরোধ করেছেন এবং তাদের দাবি যে এর ফলে যদি প্রশাসন কোনো গুরুত্ব না দেয় তাহলে সামনেই গ্রামে পঞ্চায়েত নির্বাচন, আর সেই নির্বাচনের আগে যদি রাস্তা সংস্কারের কাজ না হয় তাহলে তারা ভোট বয়কটেরও ডাক দিচ্ছেন বলে দাবি করেছেন এলাকার মানুষ। ধন্যবাদ সুকান্ত। আর এই রাস্তার বেহাল দশা, তার জন্য তমলুকেও একই রকম বিক্ষোভ, সেখানে গ্রামবাসীরা কি বলছেন সুজিত বলবে। একদিকে স্কুল রয়েছে, অন্যদিকে বিভিন্নভাবে যাতায়াত করতে হয় এবং যথেষ্টই জনবহুল এলাকা। এখানে ময়নার এই এলাকাতে কিন্তু এলাকার মানুষের এই যে লাল মোরাম রাস্তা পাকা করার, কংক্রিট করার দাবি দীর্ঘদিনের, কিন্তু সেটা মানাই হয়নি, উল্টে দীর্ঘদিন সংস্কারও হয়নি এবং তার ফলেই কিন্তু দুর্ভোগ বাড়ছে মানুষের। আসলে একটু বৃষ্টিতে খুব খারাপ অবস্থা হয়, সে কারণে আজকে প্রতিবাদ হিসেবে এলাকার মানুষজন ধানের যে বীজ বলা যায় গাছ, চারা গাছ, সেগুলো পুঁতে দেন রাস্তার উপরে এবং সেই পুঁতে দিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি যে এই যে ব্লক প্রশাসন যেটা করছে না বা উদাসীন থাকছে, তাদের যে দাবি সেটা পূরণ করছেন না, সেটা নিয়ে কিন্তু তারা রীতিমতো ক্ষুব্ধ। সেটা আজকে জানান দিলেন, রাস্তায় নেমে ভবিষ্যতে তারা কিন্তু জেলা প্রশাসনের দ্বারস্থ হবেন, সেখানেও ক্ষোভ বিক্ষোভ দেখাবেন বলে জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ সুজিত। এক পশলা বৃষ্টি হলেই 24 ঘন্টা বিদ্যুৎহীন এলাকা। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির প্রতিবাদে খাতড়া মুকুটমণিপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। প্রিয়ব্রত, কি অভিযোগ করছেন এলাকাবাসী? ফের খবরের শিরোনামে জগৎবল্লভপুর, কারণ সেখানে এবার ছিনতাইবাজের কবলে ব্যবসায়ী। কয়েকদিন ধরে জগৎবল্লভপুর খবরের শিরোনামে, কারণ একের পর এক চুরির ঘটনা, ছিনতাইয়ের ঘটনা। জগৎবল্লভপুরের পাতিহাল রোডে সেখানে বাইকে বাড়িতে ফেরার সময় মিলন বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। কেন জগৎবল্লভপুরে এরকম ঘটনা ঘটছে, প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? সরাসরি যাবো, দেবাশিস আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস, গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি জগৎবল্লভপুরে একের পর এক ঘটনা ঘটছে, কখনো চুরি হচ্ছে, কখনো ছিনতাই হচ্ছে, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন?
দেখো, এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের উপরে মানুষও কিন্তু করছে। তার কারণ প্রত্যেকটি মানুষ কিন্তু এই মুহূর্তে আতঙ্কে রয়েছে জগৎবল্লভপুর এলাকার। তার কারণ বৃহস্পতিবার রাতে ডাকাতি, শনিবার ভোর রাতে ডাকাতি, ফের রবিবার রাতে যখন এক ব্যবসায়ী বাড়ি ফিরছে তার সঙ্গে হয়ে গেল একই ঘটনা। একটা বাইকে 3 জন এলো। এই ব্যবসায়ী মিলন ব্যানার্জি যখন বাড়ি ফিরছিলেন পাতিহাল রোডের ওপর হঠাৎ করে তাকে সেই 3 জন মিলে তাকে ঘিরে ধরে এবং তার থেকে তার গচ্ছিত টাকা, তার হাতে টাকা, মোবাইল, সেগুলি ছিনতাই করার চেষ্টা করে। বাধা দিলে কিন্তু ধারালো অস্ত্রের কোপ মারে তার মাথায় এবং সঙ্গে সঙ্গেই সেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে যায়। তারপরে 3 জন মিলে সেই ব্যাগ এবং মোবাইল ছিনতাই করে নিয়ে চম্পট দেয়। এরপর এলাকার মানুষজন যখন বুঝতে পারে চেঁচামেচিতে, তারপরেই ঘটনাস্থলে পৌঁছে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জগৎবল্লভপুর হাসপাতাল এবং পরবর্তীকালে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মূলত এরপরে আরও একটি বিষয়, সেটি হচ্ছে যখন আমরা ঘটনাস্থলে পৌঁছাই, মিলনবাবুর যেটা দাবি, হাত জোর করে তিনি বলেন তিনি কোনো ইন্টারভিউ দিতে পারবেন না, তিনি ঘটনার বিবরণ দিতে পারবেন না। তার কারণ থানা থেকে নাকি বলে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে তাহলে কিন্তু এই তদন্ত, এই ঘটনার তদন্ত বন্ধ করে দেওয়া হবে। অভিযোগ, এ তো আরো গুরুতর অভিযোগ। পুলিশ যেখানে বলে দিচ্ছেন যে ক্যামেরার সামনে বা কোনো সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলা যাবে না, অর্থাৎ পুলিশ ব্যবস্থা নেওয়ার বদলে যিনি আক্রান্ত হচ্ছেন তাকেই চুপ করতে বলছেন। একেবারেই এই ঘটনা অবশ্যই মিলনবাবু সেটা দাবি করছেন এবং শুধু তাই নয়, এই যে রাত্রিবেলা ঘরে বাড়ি ফেরা, রাত্রি 10টা থেকে ভোরের মধ্যে যে ক্রাইমগুলো 3 দিন ধরে চলছে, তারপরেও পুলিশের তরফ থেকে না কোনো পেট্রোলিং, না কোনো টহলদারি, না কোনো নাকা চেকিং, কিচ্ছু নেই। ফলে জগৎবল্লভপুর থানার মানুষ, এলাকার মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কিত। তাদের দাবি, তবে অবশ্য পুলিশের একটি দাবি, পুলিশের দাবি বলছে যে ব্যবসায়ী ছিনতাই হয়েছে তার সঙ্গে ব্যবসায়ীগত কোনো সমস্যা হতে পারে, সেই কারণেও কিন্তু এই ঘটনা ঘটতে পারে। আপাতত ধন্যবাদ দেবাশিসের সঙ্গে সরাসরি কথা বললাম জগৎবল্লভপুর থেকে।